আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস নিবেদিত মিরর ক্যাফের আজকের পর্বে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার আব্দুল আল খালিদ। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি কিডনি রোগের চিকিৎসা এবং অপচিকিৎসা, এবং উক্ত বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার হাসিনাতুল জান্নাত সুমি, যিনি সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউটে। ডাক্তার সুমি, আপনাকে স্বাগতম। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আমাদের দর্শকদের জন্য। ডক্টর সুমি, প্রথমে আপনার কাছে জানতে চাই কিডনির ব্যাপারে কিছু প্রাথমিক ধারণা। কিডনি আমাদের দেহের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের যেমন হার্ট থাকে, যেমন চোখ থাকে, তেমনি সবার শরীরেই মোটামুটি দুটি কিডনি থাকে। কিছু মানুষের কনজেনিটাল একটা কম থাকে, বাট এটা সমস্যা না। কিডনির কাজ শরীরের বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়া। আমরা সারাদিন যে খাবার খাচ্ছি, শরীরে মেটাবলিজম হচ্ছে, গ্রোথ হচ্ছে, ডিক্লাইন হচ্ছে, এগুলো থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ তৈরি হয়, এগুলো শরীর থেকে বের করে দেওয়াই কিডনির কাজ। এটি তারা ইউরিনের মাধ্যম বা প্রস্রাব তৈরির মাধ্যমে বের করে দেয়। এটার সাথেও কিডনির কিছু এন্ডোক্রাইন বা হরমোনজনিত ফাংশন রয়েছে, যা আমাদের শরীরে রক্ত তৈরিতে সহায়তা করে। শরীরে বোন মিনারেল, যেটা বোন তৈরি, বোন ক্ষয়, এই কাজগুলোতে হেল্প করে। এছাড়াও আমাদের দেহের যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেমন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, এটাও কিডনির একটা কাজ। এছাড়া শরীরের যে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলোকে রিঅ্যাবজর্পশন করা, ইলেকট্রোলাইট বা লবণের ব্যালেন্স করা, পানির স্বল্পতা বা ব্যালেন্স, এটাও কিডনির একটি কাজ। সুতরাং খোলা দৃষ্টিতে কিডনির কাজ হচ্ছে শরীরের ফ্লুইড, ইলেকট্রোলাইট ম্যানেজ করা, হাইপারটেনশন ব্যালেন্স করা এবং বর্জ্য পদার্থ ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া। অত্যন্ত ধন্যবাদ আপনাকে খুব সহজ করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। বাংলাদেশে এত পরিমাণ কিডনি রোগী হওয়ার কারণটা কি? কিছুদিন আগেও আমরা চিন্তা করতাম যে আমরা তৃতীয় বিশ্বের দেশ, আমাদের দেশে ইনফেকশনের হার অনেক বেশি, সুতরাং আমাদের যে কিডনি রোগগুলো হতো তার কারণগুলোর শীর্ষেই ছিল ইনফেকশন। কিন্তু বর্তমানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের যেমন অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমাদের রোগবালাইও তেমন উন্নতির দিকেই যাচ্ছে বলবো। এখন আমাদের কিডনি রোগের প্রথম কারণ হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার এবং এনভায়রনমেন্টাল পলিউশন বা অ্যাডাল্টারেশন, এগুলো। আসলে এই কারণে হচ্ছে বাংলাদেশেও দেখা যাচ্ছে যে খুব বেশি কিডনির রোগ দেখা দিচ্ছে এবং কিডনি ফেইলিওর এবং নানান সমস্যা হচ্ছে। ডক্টর সুমি, আপনার কাছে একটু তাহলে জানতে চাবো যে কমন কিডনি রোগ কি কি আছে? কিডনি রোগ বলতে কিন্তু আমরা শুধু কিডনি রোগই বুঝি না। কিডনির সাথে আমাদের ইউরেটার আছে, ইউরিনারি ব্লাডার আছে, ইউরেথ্রা আছে, টোটাল যে সিস্টেমটা আছে সেটার রোগগুলোকেই আমরা ডিল করি। তো শুধু কিডনিতে যে রোগগুলো হয়, যেমন কিডনির প্রদাহ, আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাতে শরীর থেকে প্রোটিন চলে যায় আসলে। তো প্রোটিনের সাথে সাথে অনেক সময় কারো রক্তকণিকা বারবিসিউড চলে যায়, পেশেন্টের ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়। এছাড়া রয়েছে কিডনি ফেইলিওর, যেটা আমরা সবাই জানি যে সিকিডি বা ক্রনিক কিডনি ফেইলিওর হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে একেআই বা অ্যাকিউট কিডনি ফেইলিওর হতে পারে। কিডনিতে ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস। কিডনিতে পাথর হতে পারে, রেনাল স্টোন, এবং সাধারণত ইনহেরিটেড কিছু ডিজিজ কিডনিতে থাকে জন্মগতভাবে বা জেনেটিক্যালি। কিছু ডিজিজ কিডনিতে নিয়ে আসেন, যেমন অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বা সিস্টিক ডিজিজ, কিডনিতে অ্যাবনর্মাল গ্রোথ, বা আমরা কিছু কনজেনিটাল এফএসজিএস বা এই ধরনের কিছু ডিজিজ বলি। বাকি অংশটিতে আমাদের আমরা যারা মেডিসিন ডিল করি তাদের কমন রোগ হচ্ছে ইউটিআই বা ইনফেকশন। এছাড়া ইউরিনারি ট্র্যাক্টের পাথর হওয়া বা কোনো টিউমার হওয়া, এগুলোই আসলে কমন ডিজিজ আমাদের জন্য। কিডনির স্বাস্থ্য বোঝার জন্য কমন কি কি পরীক্ষা আসলে করতে দেন আপনারা? কিডনির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমরা প্রথমেই যেটা দিই সেটা ইউরিন আরএমই বা রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমরা বলি এটি কিডনির একটা বায়োপসির সমতুল্য অলমোস্ট। এরপরে আমরা দেই হচ্ছে ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন লেভেল। এছাড়া সাধারণত কিডনির একটা রেডিওগ্রাফ করি, আমরা আলট্রাসোনোগ্রাফি করি, সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি করাই। আর যদি কোনো সেকেন্ডারি কজ সাসপেক্ট করি, যদি ডায়াবেটিস সাসপেক্ট করি, সেটার জন্য টেস্ট দেওয়া হয়, লিপিড প্রোফাইল দেওয়া হয়, দেন সেকেন্ডারিগুলো। তবে শুধুমাত্র কিডনি স্ক্রিন করার জন্য একটা ইউরিনারি, একটা সিরাম ক্রিয়েটিনিন, একটা ভালো আলট্রাসোনো ইটস ভেরি গুড, যথেষ্ট। যেহেতু কিডনি টেস্টের কথা বললেন, তো ক্রিয়েটিনিন নিয়ে হচ্ছে আমাদের কিডনি রোগী এবং রোগীর আত্মীয় স্বজন একটু চিন্তা থাকে। যদি ক্রিয়েটিনিনের নর্মাল ভ্যালুটা বলতেন এবং কখন এটা নিয়ে আমরা কনসার্ন হব?
ক্রিয়েটিনিনটা আসলে মানুষের বডি মাস বা প্রোটিনের অবস্থা বা স্বাস্থ্য কেমন এটার উপরও কিন্তু ডিপেন্ড করে। যে একদমই শুকনা পাতলা তার ক্রিয়েটিনিন লেভেলে খুব স্বাস্থ্যবানের ক্রিয়েটিনিন লেভেল এক হয় না। এই জন্য ম্যাক্সিমাম ল্যাবেই কিন্তু এটা একটা রেঞ্জ থাকে। নর্মালি দেখা যাচ্ছে 0.6 থেকে বা 0.9 থেকে 1 বা 1.23 এরকম ভ্যারি করে। সো যে ল্যাবে টেস্টটা করা হচ্ছে সেটা এবং ভদ্রলোক বা ভদ্র মহিলার শারীরিক গঠনের উপরও ডিপেন্ড করে যে কেমন থাকবে ক্রিয়েটিনিন। নর্মাল রেঞ্জে যে 0.9 থেকে 1.2 বা 3 এরকম। তো যখন এটা ক্রস করবে আইদার বেশি হবে বা কম হবে সেটাই আমরা অ্যাবনর্মাল বলবো। তবে এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের জন্য। অন্যান্য ক্ষেত্রে স্পেশাল সিচুয়েশন যেমন প্রেগনেন্সির সময়, বাচ্চাদের ক্ষেত্রে বা এসব ক্ষেত্রে কিন্তু আমরা আরও কম রেঞ্জকেই অ্যাবনর্মাল ধরবো। বা কখনো কখনো যখন ডাবল হচ্ছে, ট্রিপল হচ্ছে, ধরেন কারো বেসলাইন 9 ছিল, তার কোনো কন্ডিশনের জন্য এটা 1.2 বা 3 হলো, তার জন্য কিন্তু এটা অ্যাবনর্মাল। সুতরাং অ্যাজ এ হোল 9.9 থেকে 1.23 নর্মাল রেঞ্জ। ডক্টর সুমি, আপনি কিডনি রোগের কথা বলছিলেন, তো প্রথমে আমরা জানতে যাব ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডির ব্যাপারে। এটা কেন হয় এবং কি কি লক্ষণ নিয়ে আসে রোগীরা? কেন হয় এটা বলতে গেলে বলা যায় যে সকল ডিজিজের একটা এন্ড প্রোডাক্ট হিসাবে কিডনি রোগ হয়ে যায়। যেমন আপনার দীর্ঘদিন হাই প্রেশার আছে, কন্ট্রোলে নাই, এটা একসময় আপনাকে রেনাল ফেলিওর করে দিবে। আপনার দীর্ঘদিন ডায়াবেটিস আছে, কন্ট্রোলে নাই, সেটা একসময় আপনাকে কিডনি রোগ করবে। আপনার হার্ট ফেলিওর আছে, আপনি ভালো মেনটেন করতে পারছেন না, আপনার লিভার ফেলিওর আছে, মেনটেন করতে পারছেন না, বা বারবার আপনার ইনফেকশন হচ্ছে, ইউটিআই হচ্ছে, পাইলোনেফ্রাইটিস হচ্ছে বা সেপসিস হচ্ছে, সেই সব ক্ষেত্রেই কিন্তু শেষ পর্যন্ত আপনার একটা সিকিডি হয়ে যায়। তবে কমন ডিজিজগুলোর মধ্যে বাংলাদেশের জন্য আছে হচ্ছে ডায়াবেটিস আনকন্ট্রোল, urinary tract infection, hypertension, and some alternative medicine intake or unprescribed medicine যেমন হচ্ছে NSAIDs। আমাদের দেশের লোকজন দেখা যাচ্ছে প্রেসক্রিপশনের বাহিরেও অনেক NSAIDs নিচ্ছে বা অ্যানালজেসিক নিচ্ছে। তো দেখা যাচ্ছে এটা কিংবা অ্যান্টিবায়োটিক, আনপ্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক রেগুলার নেওয়ার ফলেও কিন্তু আসলে কিডনি রোগ হয়ে যাচ্ছে। একটা বার্নিং ইস্যু তুলে আনলেন যে আমাদের দেশে যেটা হয় ফার্মেসি থেকে বিভিন্ন অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ যেগুলো বা এই যে যত্রতত্র অ্যান্টিবায়োটিক যাচ্ছে এবং খাচ্ছে, এবং এর কারণে যে আসলে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে, এই মেসেজটা আজকে আমরা পৌঁছাতে চাই রোগীদের কাছে। ম্যাম, আমরা জানি যে আপনি জাতীয় কিডনি ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে আছেন। তো আপনাদের কাছে এই মানে সিকেডি বা কিডনি ফেলিওরের রোগীগুলো কি কি লক্ষণ নিয়ে আসেন? সাধারণত যদি সিভিয়ার ফর্মে বা লাস্ট স্টেজে আসে তখন পেশেন্টগুলো নিয়ে আসে শ্বাসকষ্ট, শরীর ফোলা, বারবার বমি হচ্ছে, এমনকি খিঁচুনি নিয়েও আসতে পারে। তবে প্রথম দিকে আসলে তেমন কোনো সিমটম থাকে না। সামান্য ক্ষুধা মন্দা, ওজন কমে যাচ্ছে বা প্রেশারটা আনকন্ট্রোল হচ্ছে বা ডায়াবেটিসটা আগে কন্ট্রোলে ছিল এখন প্রায় হাইপো হচ্ছে, শরীরে অল্প অল্প পানি যায় আসে, এই জিনিসগুলোই সাধারণত নিয়ে আসে। কিডনি রোগটা আসলে সাইলেন্ট একটা রোগ, রেগুলার ফলো আপ ছাড়া মানে ইনিশিয়াল স্টেজে ধরা কিন্তু খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? এটা তো স্টেজ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। ইনিশিয়ালি আসলে আমরা ওই সিমটোমেটিক ম্যানেজমেন্টই দিই। স্টেজ আমাদের কিডনি স্টেজ সাধারণত আমরা 5টা স্টেজ করি। তো ফার্স্ট স্টেজে আমরা একটা জিএফআর দেখে নির্ধারণ করি। জিএফআর মানে পার সেকেন্ডে কতটুকু ব্লাড যাচ্ছে এবং কতটুকু ইউরিন আউটপুট হচ্ছে এটার মেজারমেন্ট। তো সাধারণত 90-র উপরে থাকলে আমরা নর্মাল ধরি। 90 থেকে 60 পর্যন্ত একটা স্টেজ, 60 থেকে 40 পর্যন্ত একটা 45 পর্যন্ত একটা স্টেজ, 45 থেকে 30, 30 পরে 15, 15-এর পরে বিলো 15। তো একদম বিলো 15 বা 5-4-এ আসলে তখন ডায়ালাইসিসে চলে যায় রোগী। এর আগে আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিই আপ টু স্টেজ 3 পর্যন্ত। সাধারণত প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল এগুলোই রেগুলার ফলো আপ। দেন আমাদের এটার সাথে অ্যাড অন হয় যে পেশেন্টে তো বললাম কিছু হরমোন তৈরি হয়, সেই হরমোনগুলো তৈরি হওয়া কমে যায় বা বন্ধ হয়। যেমন অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, অ্যানিমিয়ার ম্যানেজমেন্ট দিতে হয়। সাথে যদি অনেক সময় পেশেন্টের বোন ক্ষয় মানে হাড় ক্ষয় দেখা দিতে পারে বা অ্যাবনর্মাল গ্রোথ হতে পারে হাড়ে, তো এগুলোর জন্য আমরা সিকেডি এমবিডি বলি। মানে মিনারেল এবং বোনসের ডিজিজের যে অংশটা যার যেরকম, যেমন অনেকের ফসফেট বেশি থাকে, অনেকের
অনেকের ক্যালসিয়াম কম থাকে বা ক্যালসিয়াম বেশি থাকে, যেটা আসে এরকম আমরা 3 থেকে 6 মাস পর ফলো আপ দিই, সেই অনুযায়ী চিকিৎসা দিই। আর এরপরে যখন পেশেন্টের কিছুই করার থাকে না, তখন আমাদের কিডনির যেটা বলে আমরা রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন ডায়ালাইসিস বলেন বা ট্রান্সপ্লান্ট বলেন, আমরা সেদিকে যেতে হয়। আসলে ওইগুলোর সাথে কিন্তু এটা অ্যাড অন হয়, এমন না যে যখন ডায়ালাইসিসে চলে গেল সকল ওষুধ আমরা অমিট করে দিতে পারলাম, এরকম না। হ্যাঁ, তো যখন একদমই শেষে চলে আসে তখন আমাদের কিডনি প্রতিস্থাপন করতে হয় বা ডায়ালাইসিসে চলে যেতে হয়। এটা নিয়ে আসলে মানে একজন কিডনি রোগীর ক্ষেত্রে দেখা যায় যে পুরো পরিবারের উপরই এটার প্রভাব পড়ে। তারা সাধারণত এই জিনিসটা জানতে চায় যে আমার এই রোগীটা হচ্ছে মানে কিভাবে বুঝবো যে সে কি এন্ড স্টেজে বা একদম সর্বশেষ স্তরেই আছে কিনা। এই যে বললাম যে রেগুলার একটা ফলো আপ ইম্পর্টেন্ট ইস্যু, কারণ দেখবেন যে যারা কিডনি রোগী তাদের এই বস্তা বস্তা ফাইল, কারণ তারা তো দীর্ঘদিন ফলো আপে থাকেন এবং বোঝা যায় যে কখনো 1.2 থেকে বেড়ে 2.5-এ চলে গেল, এরকম ধীরে ধীরে বাড়তে থাকে আসলে প্রোগ্রেসিভলি। তো যখন বাড়তে থাকে তখন ক্রিয়েটিনিন অনেকের ক্ষেত্রেই 9-10 চলে গেলে আসলে যদি পারসিস্টেন্ট 3 মাসের মতো এরকমই থাকে, সেই ক্ষেত্রে আসলে রিভাইজ করার চান্স খুবই কম থাকে। অনেকের আবার দেখাচ্ছে ইয়াং অ্যাডাল্ট, যদি বললাম যে বডি মাসের উপর ডিপেন্ড করে, 14-15 নিয়েও দেখাচ্ছে শ্বাসকষ্ট, শরীর ফোলা, এই টাইপের ডিজিজগুলো যখন নিয়ে আসে, যখন পেশেন্ট কিছুই খেতে পাচ্ছে না, রিকারেন্ট ভমিটিং হচ্ছে, তারপরে শুয়ে থাকতে পারছে না, কফ কাশি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, সেই সব ক্ষেত্রেই সাধারণত মানে রুগীরা বুঝতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় একদমই সাইলেন্ট থাকে, কোনো একটা রুটিন চেক আপ করতে গেল, তো সেই ক্ষেত্রে দেখা গেল ক্রিয়েটিনিন বেশি চলে আসছে। মানুষ কখন আর কি সচেতন হবে তার ক্রিয়েটিনিনটা দেখে একটু সচেতন অবশ্যই যখন আপনার নর্মাল রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানুষকে সচেতন হতে হবে যে আমার মনে হচ্ছে যে কিডনিটা খারাপের দিকে চলে গেছে, কি কারণে যাচ্ছে এটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং কিভাবে আমি এটাকে কমিয়ে রাখতে পারবো। মানে অনেকে এসে বলে আমার কিডনিটা ভালো করে দিতে হবে। যদি ক্রিয়েটিনিন পারসিস্টেন্ট বেশি থাকে বা সিকিডি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা রিভাইজ করে না, এটা আসলে ভালো করা সম্ভব না। তবে যাদের একেআই হয়, একেআই মানে হচ্ছে আমরা বলি 3 মাসের কম রিভার্সেবল কারণ থাকে, তাদের কিন্তু আবার কিডনি ভালো হয়ে যায়। যাদের এরকম থাকে তাদের আসলে রেগুলার ফলো আপে থাকা দরকার এবং স্পেশালিস্ট যারা কিডনি স্পেশালিস্ট তাদের ফলো আপে থাকা দরকার। কখন একজন রোগী বুঝতে পারবে যে তার ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে? এই যে যখন সিমটমগুলো শেয়ার বেয়ার করতে পারছে না, যেমন হাঁটতে গেলেই তার শ্বাসকষ্ট হচ্ছে, সে খেতে কিছু পাচ্ছে না। ক্রিয়েটিনিনের মাত্রাটা আসলে কত, কখন বলি আমরা ডায়ালাইসিস করতে? ডেফিনিটিভ কোনো মাত্রা নেই। আমার ইজিএফআর যখন 5 থেকে 7-এর মধ্যে চলে আসে তখন আমাদের অবশ্যই ডায়ালাইসিস লাগে। এছাড়াও কিছু জিনিস আছে, যেমন অনেকের হার্ট ফেলিওর ডেভেলপ করে আগেই, অনেকের আনকন্ট্রোল হাইপারটেনশন হয়ে যায় বা অনেকের আনকন্ট্রোল ইলেকট্রোলাইট ম্যানেজমেন্টটা আসলে আনকন্ট্রোল হয়ে যায়, যেমন হাইপারক্যালেমিয়া হয়ে যায়, হাইপোনেট্রিমিয়া হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আসলে ইন্ডিকেট করতে মানে করে যে তার আসলে রিপ্লেসমেন্ট লাগবে। সেই রিপ্লেসমেন্ট আসলে ডায়ালাইসিস বা সবচেয়ে ভালো হয় যদি আমরা প্রতিস্থাপন করতে পারি, ট্রান্সপ্লান্ট করে। আমরা ট্রান্সপ্লান্টের পরবর্তীতে আসবো। আপনি একেআই এর কথা বলছিলেন, আমরা কখন আসলে একেআই বলবো আর কখন সিকেডি বলবো? আমাদের একদম ইন্টারন্যাশনালি একটা ডিমার্কেশন আছে যে লেস দ্যান 3 মান্থ আমরা সাধারণত সিকেডি বলতে চাই না। যখন কিডনি কাজ করা কমাই দিল বা ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, তখন যদি পেশেন্টের কিছু টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, যেমন যদি সিকিডি হয় ইউজুয়ালি কিডনির সাইজগুলো ছোট হয়ে যায়, কিডনির যে অ্যাক্টিভ অংশ আমরা গ্লোমেরুলাস বলি বা মিডুলা বলি, এগুলো ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেস হয়। আল্ট্রাসাউন্ড করলে, স্ক্যান করলে ভালো বোঝা যায়। শরীরের পানি জমে যেটা যেতে চায় না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। তো এই অংশগুলো যখন রিভার্সেবল স্টেজ, যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করি যে রিভার্সেবল স্টেজে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে একেই বলি। আর 3 মাসের কথা বলছিলাম, 3 মাস একটা বার আছে, আর কিছু কমপ্লিকেটেড ডেফিনেশনও আছে। তো মানে ওটা আসলে আমাদের জন্যই বেশি প্রযোজ্য, কেউ দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন। আমরা আসলে আজকে রোগীদের ভাষাটাই বেশি বোঝার চেষ্টা ব্যবহার করাই। আপনি বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যার কথা, একটু ওই বিষয়টা জানতে চাচ্ছি। ডায়াবেটিস রোগীদের সাধারণত কিডনি সমস্যা নিয়ে আসেন এইভাবে যে প্রথমে তার হাত পা ফুলে যাচ্ছে বা কিডনি দিয়ে প্রোটিন চলে যাচ্ছে। ইনিশিয়াল স্টেজে পেশেন্টের শুধুমাত্র মাইক্রোঅ্যালবুমিন যায়, এরপরে সেটা বেশি যেতে যেতে এক সময় আনকন্ট্রোল হয়ে যায় এবং
রেনাল ফেলিওর হয়েছে, এটা একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিসের রোগীদের রিকারেন্ট ইনফেকশন হয়, ইউটিআই হচ্ছে, পাইলোনেফ্রাইটিস হচ্ছে, সেপসিস হচ্ছে। ফলে রিকারেন্ট ইনফেকশন কিওর করার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে, অ্যানালজেসিক ইউজ করছে, বা ইনফেকশন ইটসেলফ অনেক সময় ইনজুরি করছে, বারবার ইনজুরি করতেছে। এছাড়া অনেক সময় ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হচ্ছে। এই মাল্টিপল ফ্যাক্টর দিয়ে যে দেখা যাচ্ছে ডায়াবেটিসের রোগী যে কিডনি ডিজিজ, যেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে যায়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একসময় যে সিকিডিতে হয়ে যায়। অনেক সময় কি রোগীরা জানতে চায় যে কিডনি রোগের ওষুধ কি কি? কিডনি রোগের ডেফিনিটিভ কোনো ওষুধ নাই। কেউ যদি বলে আমার কিডনি ভালো করে দিতে পারেন চান, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে কিডনি বদল করে ফেলা। আমি তো রোগীদের বলি যে ধরেন আপনার বাসায় কোনো যন্ত্রাংশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আইদার এটাকে রিপ্লেস করবেন কিংবা মেরামত করবেন। এখন রিপ্লেস করা তো আমরা জানি কিডনি প্রতিস্থাপন, আর মেরামত যেহেতু করা সম্ভব হচ্ছে না, তার মানে আমাকে এটার মানে অন্য কিছু দিয়ে কাজ করাতে হবে, বা অল্টারনেটিভ কিছু লাগবে, বা অন্য কোনো মেশিনে রিপ্লেস করতে হবে। সেটাই হচ্ছে আমাদের ডায়ালাইসিস। শরীরে কিডনি কাজ করছে না, বাইরে মেশিন দিয়ে আমরা পানি পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে হেমোডায়ালাইসিস। অনেক সময় আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে একটা টার্ম আছে, সেটাও ইউজ করি। তো আলটিমেটলি সবই ডায়ালাইসিস। ম্যাম, যেহেতু ডায়ালাইসিসের প্রসঙ্গ চলে আসলো, আমরা একটু ডায়ালাইসিসের দুইটা প্রকারভেদ বলছিলেন, একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, আমরা বলি একটি রক্তের ডায়ালাইসিস, আর একটি হচ্ছে পেরিটোনিয়াল পেটের ডায়ালাইসিস। পেটের ডায়ালাইসিসটা হচ্ছে যে একটা ক্যাথেটার থাকে, যেটা আমরা পেটে স্থাপন করে দিই, দিয়ে পেশেন্ট হচ্ছে নিজে বাসায় এক্সচেঞ্জ করতে পারেন, ফ্লুইড এক্সচেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে পেশেন্টের নিজের পেটের যে পর্দা, পেরিটোনিয়ামটাই ডায়ালাইজার হিসাবে কাজ করে, এবং এই পেরিটোনিয়াম দিয়েই আসলে এক্সচেঞ্জ হয়ে পেশেন্টের যে বর্জ্য পদার্থগুলো এগুলো চলে যায়। তো এটাতে সুবিধা যে পেশেন্ট বাসায় থেকেই কাজটা করতে পারছেন, ফলে তাকে রেগুলার আসতে হচ্ছে না। তবে পেশেন্টকে খুবই সচেতন থাকতে হয়, নিজেকে নিজের কাজ করতে হয়, নিজের দায়িত্বটা আসলে নিতে হয়। আর হেমোডায়ালাইসিস হচ্ছে রক্তের, যেটা আমরা মেশিনের মাধ্যমে দিয়ে ফিস্টুলা তৈরি করে দেওয়া হয়। এখানে পেশেন্টের লায়াবিলিটিস খুব কম, কিন্তু তাকে সেন্টারে আসতে হয়, ডায়ালাইসিস সেন্টারে আসতে হয় রেগুলার বেসিসে, এবং ওই সময়টা মানে ওয়ার্কিং আওয়ার বা টাইমিংটা আসলে তাদের দিতে হয়। এটা হচ্ছে দুই ধরনের। একটা কমন জিজ্ঞাসা থাকে যে কোন ধরনের ডায়ালাইসিস বা হচ্ছে কিভাবে খরচটা কমিয়ে আনা যায়, যেহেতু এটা লম্বা একটা চিকিৎসা পদ্ধতি। আসলে কিডনির চিকিৎসা খুবই ব্যয়বহুল একটি চিকিৎসা। যেটা হয়, আমাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস ফ্লুইড এখনও বাংলাদেশে তৈরি হয় না, ফলে এগুলো ইম্পোর্ট করতে হয়, এগুলোর এক্সপেন্ডিচার অনেক বেশি। আর ডায়ালাইসিস যদি আমরা হেমোডায়ালাইসিস নেই, অ্যাডিকুয়েট ডায়ালাইসিস নিতে হলে সপ্তাহে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, অনেক সময় 18 ঘন্টাও দেওয়ার দরকার পড়ে। যদি আমরা ফুল ফেজে ডায়ালাইসিসটা দিতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট একদম স্বাভাবিক অফিস করা, সব কাজ করা, খাওয়া দাওয়া করা, সব কিছুই করতে পারে। যদি ডায়ালাইসিসটা অ্যাডিকুয়েট না হয়, যেটা আমাদের রুগীদের বললেন যে নিতে পারে না বা এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের ইনঅ্যাডিকুয়েট ডায়ালাইসিস হয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে অপর্যাপ্ত নিতে পারছেন, সপ্তাহে 1টা নিচ্ছে, সপ্তাহে 2টো নিচ্ছে, ফলে তাদের ওয়েলবিংটা অত ভালো হয় না। সবগুলো কারণই হচ্ছে তাদের কস্ট, কারণ প্রত্যেকটি ডায়ালাইসিসে প্রায় 3 থেকে 4,500 টাকা লাগে যে কোনো সেন্টারে। ফলে একটি মধ্যবিত্ত পরিবারের জন্য প্রতি সপ্তাহে 7 থেকে 10,000 টাকা শুধু একজনের চিকিৎসা পারপাস খরচ করা কিন্তু আসলে খুবই আসলে পুরোটা পরিবারের উপরই সাফারিংস শুরু হয়, কারণ সবাইকে তো আসলে ব্যয়টা কাটেল করে ওনাকে দিতে হয়। তো আসলে এই জায়গাটায় আমাদের দেশের বর্তমান মানে কিডনি রোগের, বিশেষ করে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টের যে কতটা মানে সহজলভ্য চিকিৎসা আছে সেই ব্যাপারে জানতে চাইব। সহজলভ্য চিকিৎসায় যে বলতে চাচ্ছি যে ডায়ালাইসিস, যেটা আমাদের ঢাকাতে কিন্তু ডায়ালাইসিস খুবই সহজলভ্য, অনেক সেন্টারই আছে ডায়ালাইসিস করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে ঢাকার বাহিরে শুধু মেইন সেন্টারগুলো, যেমন মেডিকেল কলেজ, হসপিটালগুলোতে ডায়ালাইসিসের ব্যবস্থা আছে। এছাড়া এটাও কিন্তু একটা সমস্যা যে প্রান্তিক স্টেজে যখন রোগীগুলো যায়, যাদের বাসা ধরেন একটা সাতক্ষীরা বা এই ডিস্ট্রিক্টগুলোতে, যেগুলো কাছাকাছি প্রত্যন্ত অঞ্চল, একদম প্রত্যন্ত অঞ্চলও না, কিন্তু তারপরে দেখবেন একটা সেন্টারে তাকে আসতে হচ্ছে, সেই সেন্টারটা মেডিকেল কলেজ, হসপিটাল। তো এটা কিন্তু তার একটা বড় প্রতিবন্ধকতা। সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা একটা ভালো অপশন, কারণ উনি বাসায় বসে কাজটা করতে পারছেন, কিংবা কিডনি প্রতিস্থাপন করা তার জন্য ভালো অপশন। একটা আসলে প্রসঙ্গ চলেই আসছে যে আমাদের দেশে কিডনি রোগও বাড়ছে
এবং এটা অনেকগুলো পরিবার এখানে নানাভাবে সাফার করছে। তো এই ক্ষেত্রে আসলে কত শতাংশ মানুষ বাস্তবিকভাবে এই চিকিৎসা আওতায় আসতে পারছে? এটা তো ঠিক কনসেনসাস এভাবে নেই, তবে বলা হয় যে 1% রোগ বাংলাদেশের টোটাল পপুলেশনের 1% অ্যাটলিস্ট সিকিডিতে আক্রান্ত। তার মানে আমাদের যদি এখনও 18 কোটি বা 19 কোটি হয়, তাহলে আমাদের প্রায় 2 কোটির মতো লোকের হচ্ছে কিডনি রোগ আছে। এবং আমরা যেটা দেখি যে চিকিৎসা আওতায় আসার দুটি প্রতিবন্ধকতা, এক নাম্বার আর্থিক অবস্থা, দ্বিতীয় হচ্ছে অ্যাভেলেবিলিটি বা সঠিক চেনা, আপনি কার কাছে যাচ্ছেন। যদি প্রথমে তারা একটু হেলথ কমপ্লেক্সে যায়, যেখানে একদমই সব জায়গাতেই আছে, এখানে যদি যারা কিডনি টেস্টগুলো করে বা স্ক্রিনিং টেস্ট করে, তাহলে কিন্তু বোঝাই যায় যে আপনার কিডনিটা কেমন আছে। তো সাধারণত লোকজন এটা ওয়েল ওরিয়েন্টেড না, বা আমাদের একটা টেন্ডেন্সি আছে যে শারীরিক কোনো সমস্যা না হলে আমরা ডাক্তারের কাছে যাই না। ফলে যখন রোগীগুলো আমাদের কাছে আসে বা দেখা যাচ্ছে অন্য ফ্যাকাল্টির মানে মেম্বার্স দেখাচ্ছেন, ওনারা হয়তো রেফার করছেন, তার আগ পর্যন্ত রুগীটা আসলে বোঝে না। তো যখন আমাদের কাছে চলে আসে, সেই হিসাবে কিন্তু অত বেশি পেশেন্ট না আমাদের, মানে যারা সঠিক চিকিৎসা নিচ্ছেন, হয়তো বা অনেকদিন পরে আসছেন যখন আমাদের কিছুই করার থাকছে না। এই কনসেনসাস আসলে অত বেশি নাই, তবে আমাদের কাছ পর্যন্ত আসার রোগীর সংখ্যা কিন্তু আসলে অত বেশি না যত পর্যন্ত আক্রান্ত হয়। তাহলে এইটা তো আসলে আমাদের রোগীদের জন্য মানে একটা কষ্টের বিষয়। তো এই জিনিসটাকে আসলে সহজ করে আনা বা রোগীদের দোরগোড়ায়, বিশেষ করে বললেন যে প্রান্তিক এলাকাগুলোয় কিভাবে আমরা কিডনির চিকিৎসাকে আরো সহজলভ্য বা পৌঁছে দিতে পারি। কিডনির চিকিৎসা যদি বলেন রেনাল রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে দুটো অপশনই থাকলো হাতে, যে আমাদের একটু সচেতনতা বৃদ্ধি করা, যেন তারা একটু রেগুলার ফলো আপে রাখে বা ডায়াবেটিসটা, প্রেশারটা, ওবেসিটিটা কন্ট্রোলে রাখে। এবং তাদের হাতের কাছে যে সেন্টারগুলো আছে, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স বা ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে বছরে অ্যাটলিস্ট একবার রেনাল চেক আপ করা। যদি দেখা যায় এখানে অ্যাবনর্মালিটিস আছে, তাহলে অবশ্যই একজন নেফ্রোলজিস্টের শরণাপন্ন হওয়া। দেখা যাচ্ছে সবার তো আসলে প্রতি মাসে ভিজিট লাগে না, আর হচ্ছে বছরে একবার, বছরে দুবার, অনেক সময় 3 মাস পর পরও লাগে, বা এরকম যদি রেগুলার মেডিকেশন নেয় বা ডিসকন্টিনিউশন বলেন বা নিয়মিত চিকিৎসা যদি নেন, তাহলে আসলে এরকম করলেও কিন্তু চলে। সেক্ষেত্রে ওনাদেরও কস্ট কমে এবং ডাক্তারদের চাপটাও কমে, রোগীর দেখা যাচ্ছে জটিলতাও কমে। এখন ডক্টর সুমি, আপনার কাছে জানতে চাবো যে কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে আমরা আসতে যাচ্ছিলাম। আপনি আমাদেরকে বলবেন যে কিডনি ট্রান্সপ্লান্টের ক্রাইটেরিয়া কি কি, এবং আমরা একটা কথা এখন ইদানিং খুব শুনছি, ইমোশনাল ডোনার, এই বিষয়গুলো একটু পরিষ্কারভাবে জানতে চাইবো। কিডনি ট্রান্সপ্লান্টের ক্রাইটেরিয়া বলতে কি, যার কিডনি কাজ করছে না তাকে আমরা কিডনি দেব। আচ্ছা, সেটাই। সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশের যে রুলস, সেটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এতদিন ছিল, এরপর এটা সংশোধন হয়ে সেকেন্ড ডিগ্রি রিলেটিভ। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে আমার বাবা মা, ভাই বোন, চাচা ফুপু, মামা, খালা, এই অংশটা ছিলেন, এবং হাজব্যান্ড বা ওয়াইফ, ছেলে মেয়ে। এরপরে এটা কারেকশন হয়ে কাজিন, যারা ফার্স্ট ডিগ্রি কাজিন, নানা নানি, এনারা ইনক্লুড হন। এরপরে এখন আসছে হচ্ছে ইমোশনাল ডোনার। ইমোশনাল ডোনার ব্যাপারটা এরকম, মানে ওয়াইফ বা হাজব্যান্ড কিন্তু ওয়ান কাইন্ড অফ ইমোশনাল ডোনার, যেহেতু তারা রক্তের রিলেটিভ না। এছাড়া ধরেন আপনার বন্ধু আপনি দিচ্ছেন, আপনার খুব ক্লোজ কেউ আপনি দিতে চাচ্ছেন, কারো মিজারেবল কন্ডিশন দেখে আপনার দয়া হচ্ছেন, দিচ্ছেন। এটা আসলে পাইপলাইনে আছে যে আমরা চাচ্ছি যে এটাতে যাতে লোকজন এনকারেজ হয়, তাহলে আমাদের কিডনি পেশেন্টদের অনেকেরই আসলে ডোনার পাওয়া যাবে। এই ক্ষেত্রে কি কোনো আইনি জটিলতা আছে? না, অবশ্যই এটা আইনি জটিলতা আছে। তার কারণ হচ্ছে আপনি হয়তো বা শুনেছেন যে একসময় একটি গ্রামে সবাই কিডনি বিক্রি করে একটা গ্রাম শুধু একটি কিডনিতে হয়ে গেল, যারা দেশের বাইরে কিডনি পাচার হচ্ছিল। তো যদি এরকম মানে কনফাইন্ড আইন না থাকে, তাহলে হয়তো বা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো কেউ, করে দৌড় করে আপনি কিডনিটা নিল। তো সেই ক্ষেত্রে কিছুটা আইনের জটিলতা বা আইনের স্বচ্ছতা থাকা প্রয়োজন, তা না হলে কেউ না কেউ সাফারার হবে আসলে, যেটা আমরা অবশ্যই চাই না যে কারো জীবনের ক্ষতি হোক। আপনার কাছে এখন একটু সংক্ষেপে জানতে চাইবো যে একজন কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনারা কি কি মিথস বা হচ্ছে এই যে ভুল ধারণা রোগীদের মধ্যে চিকিৎসা নিয়ে? প্রথম ভুল ধারণা যে আমরা যদি ডায়ালাইসিস নেই তা আমরা মারা যাব।
তো তার কারণ হচ্ছে যেহেতু ওই যে বললাম ইনঅ্যাডিকুয়েট ডায়ালাইসিস নেয় পেশেন্টগুলো, ফলে তাদের তো ওয়েলবিং ভালো থাকে না, মানে তারা ভালো বোধ করে না। অনেক টাকা খরচ করছি, সপ্তাহে আমি 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা খরচ করছি, কিন্তু আমি তো আসলে সুস্থ থাকছি না, আমি যে কাজটা করতাম সেটা করতে পারছি না, আর্ন করতে পারছি না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। এর জন্য আসলে তার সঠিক প্রেসক্রিপশন লাগবে, ডায়ালাইসিসের প্রেসক্রিপশন লাগবে। তো অনেকেই মনে করে যে আমি ডায়ালাইসিসে চলে গেছি, আমার তো আর প্রেসক্রিপশন দরকার নাই, ওই সেন্টারে যে বলে আমার 2 লিটার পানি বের করো, 3 লিটার পানি বের করো। আসলে তো শুধু পানি বের করা কাজ না, পানির সাথে ইলেক্ট্রোলাইট আছে, অনেক ব্যাপার আছে। তো যদি অ্যাডিকুয়েট প্রেসক্রিপশন করে ডায়ালাইসিস নেয় তাহলে পেশেন্টের ওয়েলবিংটা ভালো থাকে। তাহলে এটা একটা মিসকনসেপ্ট থাকে যে ডায়ালাইসিস নিলেই আমি মারা যাব বা আমি খারাপ থাকবো। আসলে কিডনি তো কাজ করছে না, উনি যদি ডায়ালাইসিস না নেন বা কিডনি প্রতিস্থাপন না করেন কিন্তু এমনিও খারাপ হয়ে যাবেন। তার মানে চিকিৎসাটা নিয়মিতভাবে নিতে হবে এবং সঠিক পর্যায়ে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকের অপচিকিৎসা থাকে, অনেকে বলে যে অল্টারনেটিভ মেডিসিন খেলে আমরা ভালো হয়ে যাব, তো এটা তো আসলে প্রুভড না। তো সেক্ষেত্রেও কিন্তু এটার অপচিকিৎসা। আসলে ইন্টারনেটের বদলতেও এই জিনিসগুলো বাড়ছে। কিছু ট্র্যাডিশনাল মেডিসিন থাকে মনে হয় যেটাতে সব কাজ হবে, আসলে এটাও সম্ভব না। কিছু মিথ থাকে, যেমন অনেকেই বলে স্টিম সেল দিলে ভালো হয়ে যাবে, আসলে ওটা এখনো পাইপলাইনে এখনো আসেনি। তারপরে আরও অপচিকিৎসার মধ্যে কিছু আছে যে পাশের বাড়িতে জিজ্ঞেস করলাম তোমার কিডনি রোগ হয়েছে, তুমি কি কি ওষুধ খাও, নিশ্চয়ই এটাই কিডনির ওষুধ, এই বলে দেখা যাচ্ছে অনেকেই অনেক ওষুধ খাচ্ছেন যেটা তার দরকার নাই, অপ্রয়োজন, তার জন্য এটা অপ্রয়োজনীয় ওষুধ, কারণ সবার জন্য তো আসলে সব কিছু স্যুট করবে না বা দরকারও নেই। তো এগুলো হচ্ছে অপচিকিৎসা। এটা আসলে আমাদের রোগীদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা, যে তারা হচ্ছে কোনো চটকদার বিজ্ঞাপন বা আশপাশের কথা না শুনে একজন কিডনি রোগ বিশেষজ্ঞর কাছে এসে সঠিক চিকিৎসা এবং সঠিক পদ্ধতিতে আর যে অংশটা তাদের মনে হচ্ছে যে আমি জানছি না বা আমার কাছে অস্বচ্ছ, সেটা কিন্তু ওনার ডক্টরকে বা ফিজিশিয়ানকে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত যে আমার এই অংশটা আমি কি করব। বরং যিনি নন মেডিকেল তার থেকে কিন্তু যিনি ডক্টর উনি আসলে ভালো পরামর্শ দিবেন বলেই মনে হয়। আপনার এই কথার মাধ্যমে আরেকটা প্রসঙ্গ আসলো যে আসলে বাংলাদেশে যে রেফারেল সিস্টেমের প্রয়োজনীয়তা, যে অন্তত যদি একজন এমবিবিএস ডক্টর, সে তো একজন পূর্ণ চিকিৎসক, তার কাছে গেলেও সে আপনাকে সঠিক জায়গাটায় রেফার করতে পারবেন। সেটাই, এটা আমাদের রোগীদেরও সচেতনতা এবং রোগীর পরিবারদেরও সচেতনতার বিষয়। ম্যাডাম, এখন একটু জানতে চাবো যে আমাদের রোগীরা খুবই এটা জিজ্ঞাসা করেন যে একজন কিডনি রোগাগ্রস্ত মানুষের খাদ্যাভ্যাসটা কেমন হবে। একজন কিডনি রোগাক্রান্ত পেশেন্টের বা রোগের খাদ্যাভ্যাসের মধ্যে স্বাভাবিক উনি সব খাবারই খেতে পারবেন, কিছু জিনিস আমরা রেস্ট্রিক্ট করি যেগুলো ওনার ইনফ্লামেশনকে এনকারেজ করবে বা যে প্রদাহ বাড়াচ্ছে, বা ওনার যেহেতু কিডনি ভালো কাজ করছে না, শরীরে বর্জ্য পদার্থ জমে যাচ্ছে, এরকম খাবার দাবার আমরা দিতে বারণ করি। যেমন হচ্ছে কিডনি রোগী হলেই কিন্তু অনেকেই বলে তার প্রোটিন খাওয়া বন্ধ, আসলে কিন্তু তা না। আসলে হচ্ছে আমরা একটা বডি ওয়েট অনুযায়ী হিসাব করে বলি যে আপনি সারাদিনে এতটুকু প্রোটিন খেতে পারবেন। এর মধ্যে আবার অনেকে বলে যে আমরা শুধু মাছ মাংস খেতে পারবো বা এরকম, এটাও কিন্তু আসলে ঠিক না। নতুন মানে যে গবেষণাগুলোতে দেখা গিয়েছে প্রায় 40% টোটাল প্রোটিনের 40% আপনি কিন্তু প্ল্যান্ট সোর্স থেকেই নিতে পারবেন, মানে সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলো, এর মধ্যে একটা অংশ কিন্তু ডাল। যেমন কিডনি রোগ হলেই সবাই বলে আমি ডাল খাবো, আসলে এটা মানে সঠিক নয়। যেমন ডাল, সবজি এসব থেকে কিন্তু আমরা প্রোটিন পাই। সুতরাং কিডনি রোগের অনেকের আসলে ইউরিক অ্যাসিড বেশি থাকে, তার ক্ষেত্রে ইউরিক অ্যাসিড কন্টেইনিং ফুডগুলো আমরা হচ্ছে কমাই দিই, যেমন মাটির নিচে শাকসবজি হলো, তারপরে হচ্ছে বিনস সেগুলো, তারপরে যেগুলো সিডস থাকে এগুলো আসলে কমিয়ে দিই। যাদের এই সমস্যাগুলো নেই তাদের এটা দরকার নাই। অনেকের দেখা যাচ্ছে ফসফেট বেশি থাকে, তাদের ক্ষেত্রে ফসফেটের যে খাবারগুলো সেগুলো আমরা কমাই দিই। এটা আসলে যে ইন্ডিভিজুয়াল ফলো আপে থাকলে তখন প্রত্যেকটা রোগের জন্য এটা আলাদা আলাদা নিয়ম। তো এই ক্ষেত্রে আসলে আরেকজনেরটা দেখে আমি আমার চিকিৎসা করব, এইটা একদমই ভুল। পুরোপুরি ভুল না, মানে আপনি চিকিৎসা নেবেন না, আপনার সমস্যাটা আপনি আইডেন্টিফাই করবেন এবং আপনি ফিজিশিয়ানকে বলবেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, তারপরে না আমরা বুঝতে পারবো যে আপনার সমস্যাটার কারণ কি। মূল মেসেজটাই হচ্ছে এটা যে আপনি একজন ডাক্তারের কাছে এসে চিকিৎসা নেবেন
এবং সঠিক চিকিৎসাটা পাবেন। ম্যাম, সর্বশেষ আমরা একদম প্রোগ্রামের শেষ দিকে এসে পড়েছি, একটু জানবো যে আমরা কিডনি সুস্থ রাখার জন্য কি কি করতে পারি একজন সাধারণ মানুষ? একজন সাধারণ মানুষ কিডনি সুস্থ রাখার জন্য স্বাভাবিকভাবে পানি পান করবে, মানে সুপেয় পানি আর কি। সেই ক্ষেত্রে একটা মানুষের সাধারণত, আমাদের যেহেতু গরমের দেশ, 2.5 থেকে 3 লিটার পানি মিনিমাম খাওয়া উচিত। দ্বিতীয় কথা, যে প্রপার ভয়েডিং বা ইউরিনেশন, প্রস্রাব করবে, প্রস্রাব আটকায় রাখবে না। তৃতীয় কথা, স্বাস্থ্যকর খাবার খাবে। আমরা ইদানিং জাঙ্ক ফুড, ফাস্ট ফুডে অ্যাডিয়ার হয়ে যাই। এগুলোতে আসলে ক্যালোরিও বেশি থাকে। এগুলোতে যে মশলা ইউজ করা হয়, মানে সহজ বাংলায় মশলা ইউজ করা হয়, বা ক্যালোরির জন্য যেগুলো টেস্টিং সল্ট ইউজ করা হচ্ছে, টেস্ট মেকার ইউজ করা হচ্ছে, এগুলো আসলে অনেক ক্ষেত্রে কেমিক্যাল, যেগুলো আমাদের কিডনিকে খারাপ করে। তো সেই ক্ষেত্রে ন্যাচারাল ফুড যেগুলো, সেগুলো বেশি করে খেতে হবে। আর প্রেসক্রিপশনের বাহিরে কোনো ওষুধ খাবে না, সেটা অ্যান্টিবায়োটিক হোক, ব্যথার ওষুধ হোক, বা যে কোনো ওষুধ হোক। ওষুধ যত কম খাওয়া যায় তত ভালো হয়। আচ্ছা, আর হচ্ছে যদি কোনো সিমটম দেখা যায় তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবে, নিজেরা চিকিৎসা করবে না। অত্যন্ত ধন্যবাদ ম্যাম। আমাদের রোগীদের উদ্দেশ্যে আপনার যদি সর্বশেষ বলতে চান? বলতে চাই, আপনারা সুস্থ থাকবেন, স্বাভাবিক খাবার খাবেন, স্বাভাবিক ওজন রাখবেন, ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন, এবং প্রয়োজন হলে চিকিৎসকের কাছে আসবেন। চিকিৎসকরা আপনার বন্ধু, শত্রু নয়। অত্যন্ত সুন্দর একটি কথা বললেন। ধন্যবাদ ডক্টর হাসিনাতুল জান্নাত সুমিকে, আপনি আমাদের প্রোগ্রামে আজকে আসার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য। দেখা হবে আগামী মিরর ক্যাফের পর্বে। আসসালামু আলাইকুম।